বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছো হররস্কোপ অফিসিয়াল। প্রথমেই আমরা আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এই কঠিন পরিস্থিতিতে রাস্তায় নেমে গলা মিলিয়েছি আমরা সবাই। তাই এতদিন আমাদের গল্পের জন্য আপনারা যে অপেক্ষা করেছেন তার জন্য সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। তবে আর নয়, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঈশিকা দাস চৌধুরীর কলমে জলজ। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তিম। শুরু হচ্ছে ঈশিকা দাস চৌধুরীর কলমে জলজ। অভিলাষা সায়ন্তনের হাত ধরে সমুদ্র সৈকতের ভিড়ের থেকে সরিয়ে নিয়ে এলো। সায়ন্তন এখনো কাঁপছে। নিকটবর্তী একটা দোকানের চেয়ারে ওকে বসিয়ে মিনারেল ওয়াটার দিতে বলল সে। কিছুক্ষণ পর সেই জল খেয়ে ও চোখে মুখে জল ছিটিয়ে সায়ন্তন একটু ধাতস্থ হতেই তাকে নিয়ে ফিরে চলল অভিলাষা হোটেলের উদ্দেশ্যে। সায়ন্তন অটোতে উঠেও বারবার বলে চলেছে, পারলাম না আমি ওকে বাঁচাতে। শেষে একটু বাধ্য হয়ে একটু ধমকে সুরে বলে উঠল অভিলাষা, চুপ করো তো তুমি এবার। বেঁচে গেছে তো বাচ্চাটা, তাহলে কেন বারবার এক কথা বলে চলেছ তুমি? সেই ধমকের পর থেকে সম্পূর্ণ নিশ্চুপ হয়ে গেছে সায়ন্তন। দুপুরের খাবার সময়ও সে অন্যমনস্কভাবে একবার দুবার ভাত নাড়াচাড়া করে উঠে পড়ল। তার অতি প্রিয় ডাব চিংড়িও পাতেই পড়ে রইল। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ল অভিলাষাও। সায়ন্তনকে একটু সময় দিলে স্বাভাবিক হয়ে উঠবে ভেবেছিল সে, কিন্তু এখন মনে হচ্ছে তার সাথে কথা অভিলাষাকে বলতেই হবে। পায়ে পায়ে এগিয়ে গেল তাদের রুমের দিকে। সে যা ভাবছে তা যদি সত্যি হয় তাহলে তাদের কথা বলা জরুরি। যেতে যেতে তার মনে ভেসে এলো আজকের ঘটনাগুলো পরপর। অভিলাষা ও সায়ন্তন তাদের মধুচন্দ্রিমায় এসেছে দীঘার সমুদ্র সৈকতে। অভিলাষার সমুদ্র প্রীতির কারণেই তাদের এখানে আসা, কিন্তু এখানে আসার পর থেকে অভিলাষা দেখছে সায়ন্তন যেন সবসময় অন্যমনস্ক থাকছে। এমনকি চন্দনেশ্বর মন্দির, ওসিয়ানা, তালসারি, অ্যাকোরিয়াম, ঢেউসাগর পার্ক, অমরাবতী পার্ক ইত্যাদি দেখা হয়ে গেলেও দীঘার যেটা মূল আকর্ষণ, সেই ওল্ড দীঘা ও নিউ দীঘার সমুদ্র সৈকতই তাদের দেখা বাকি রয়ে গিয়েছে। আজ অভিলাষার জোড়াজুড়িতেই কিছুটা বাধ্য হয়ে তাদের সমুদ্র সৈকতে যাওয়ার ছিল। সেখানে যাওয়ার পরে সমুদ্রে জল দেখে উচ্ছ্বসিত অভিলাষা খুশি ঝলমলে চোখে সায়ন্তনের দিকে তাকাতেই সায়ন্তনের ফ্যাকাশে মুখ দেখে তার প্রথম খটকাটা লেগেছিল। তারপরেই ঘটনাটা ঘটল। ফটো তোলায় ব্যস্ত এক দম্পতির ছোট্ট মেয়েটা কখন যে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের কাছে এগিয়ে গিয়েছে তা তারা খেয়ালই করেনি। অভিলাষাই প্রথম দেখতে পেয়ে চিৎকারটা করে। তার চিৎকারে সায়ন্তন ছুটে গিয়েও জল দেখে যেন থমকে দাঁড়ায়। একটা বড় মস্ত বড় ঢেউ এগিয়ে আসছে তাদের দিকে, কিন্তু সায়ন্তন স্থবিরের মতো দাঁড়িয়ে আছে। চেষ্টা করছে সামনে এগোবার, কিন্তু পারছে না। অভিলাষা আতঙ্কিত দৃষ্টিতে দেখছে ঢেউটি ক্রমশ উঁচু হয়ে পাড়ে আছড়ে পড়ার জন্য ছুটে আসছে। তখনই এক্সকারশনে আসা একদল কলেজ পড়ুয়া
পাশ থেকে ছুটে এসে শিশুটিকে সরিয়ে নিয়ে যায়। অভিলাষাও হাত ধরে টেনে সরিয়ে নিয়ে আসে সায়ন্তনকে। ততক্ষণে হুঁশ ফিরেছে শিশুটির মা আর বাবার। ছুটে এসেছে তারাও। এই ঘটনার পর থেকেই কেমন যেন গুম মেরে গেছে সায়ন্তন। অভিলাষা রুমে ঢুকে দেখতে পেল ব্যালকনিতে বসে উদাস চোখে হোটেলের লনের দিকে তাকিয়ে বসে আছে সায়ন্তন। তার পাশের চেয়ারটায় বসে নিচু স্বরে প্রশ্ন করল অভিলাষা, তোমার যে অ্যাকোয়াফোবিয়া আছে সেটা বিয়ের আগে বলনি কেন? তাহলে আমরা হানিমুনে অন্য কোথাও যেতে পারতাম। অভিলাষার প্রশ্নে সায়ন্তন যেন একটু চমকেই উঠল। একটু চুপ করে থেকে বলে উঠল সে, তুমি ভুল করছো, অ্যাকোয়াফোবিয়া নেই আমার। আমি আজ নিজের চোখে দেখেছি সায়ন্তন, জলের প্রতি তোমার কি অপরিসীম আতঙ্ক। আরে আমার অ্যাকোয়াফোবিয়া নেই। আমার যেটা আছে ডাক্তারি পরিভাষায় তাকে বলে মেগালো হাইড্রোথ্যালাসোফোবিয়া। বড় কোনো জলাশয়ের অভ্যন্তরস্থ কোনো বৃহৎ প্রাণী বা বস্তুর প্রতি তীব্র আতঙ্ক। সাধারণত অতীতের কোনো ট্রমা থেকে এই সমস্যা শুরু হয়। আর আমি তোমাকে কিছু বলিনি কারণ হানিমুনে কোথায় যাবে জানতে চাও তুমি এক বাক্যে বলেছিলে সমুদ্র, কারণ সেটা তোমার ভীষণ প্রিয়। আমি তোমার খুশিটা মাটি করতে চাইনি, কিন্তু দেখো এত চেষ্টা করার পরেও সে তাই ঘটল। বলে একটা বিষণ্ণ হাসি দিল সায়ন্তন। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ দুজনে। হঠাৎ অভিলাষা কিছু মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে সায়ন্তনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি বলছিলে কোনো পাস্ট ট্রমা থেকে এই প্রবলেম হতে পারে। তোমার লাইফে কি সেরকম কিছু ঘটেছে? অভিলাষা দেখল তার প্রশ্নে সায়ন্তন আচমকা কেমন চুপ করে গেল। অভিলাষার অনেক পীড়াপিড়িতে অবশেষে মুখ খুলল সে। এটা আমার ছেলেবেলার ঘটনা। যা ঘটেছিল আমি তাই বলছি। বিশ্বাস করা বা না করা সবই তোমার হাতে। তুমি তো জানোই বাবা পোস্ট অফিসে চাকরি করত। স্বাভাবিকভাবেই ট্রান্সফারের সূত্রে আমাদের মাঝে মধ্যেই জায়গা পাল্টাতে হতো। একবার উত্তরবঙ্গের একটা মফস্বল শহরে বাবার পোস্টিং হওয়াতে আমরা সেখানেই গিয়েছিলাম। বাবা একটা বাড়ি বেশ সস্তাতে ভাড়া পেয়ে গিয়েছিল, তার কর্মস্থলের একেবারে কাছেই। সেখানেই উঠেছিলাম আমরা। পাড়াটা বেশ ভালোই, তবে একটা সমস্যা ছিল। গলিটা কানা গলি। গলির শেষ মাথার বাড়িটাতে আমরা থাকতাম, আর তারপর একটা বিশাল বড় পুকুর। আমাদের পাশের বাড়িটা শরিকি ঝামেলার জন্য পরিত্যক্ত ছিল, আর রাস্তার আশেপাশে আমাদের বাড়ির সোজাসুজি আর কোনো বাড়ি ছিল না, একেবারে ফাঁকা জায়গা। ফলে বাস্তবিক অর্থেই শুনশান লাগতো বাড়িটা। সন্ধ্যার পর থেকে তো রীতিমতো গা ছমছম করত। বাড়ির মালিক বাইরে থাকতেন, তা তিনি নাকি বাড়ির উত্তর দিকে দরজা জানলাগুলো খুলতে মানা করে দিয়েছিলেন। বলেছিলেন পুকুর থেকে জোলো হাওয়া ঢুকে ঘর বাড়ি নাকি ড্যাম্প করে দেয়। তা এমনই চলছিল বেশ, কিন্তু দেখলাম প্রতিবেশীরা আমাদের একটু বেশ এড়িয়েই চলত। প্রথমে ভেবেছিলাম আমরা নতুন বলে হয়তো, কিন্তু তারপর বুঝলাম ওনারা আসলে এই বাড়িটার ধারে কাছে যেতে চান না। তবে অন্য কোথাও দেখা হলে দিব্যি কথা বলতেন। এই বাড়িটা নিয়ে সবার এত ভয় কেন আমরা কেউই কিছু বুঝতাম না। আমাদের দুই ভাইকে বাবা একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমরা দেখতাম, আমি পড়তাম ক্লাস 6-এ আর দাদা 9-এ। আমরা দেখতাম স্কুলে আমাদের সহপাঠীরাও আমরা কোথায় থাকি সেটা জানার পরে আমাদের সাথে খুব একটা বেশি মিশত না। ধীরে ধীরে একটা সংশয় আমাদের সবারই মনে সৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই একদিন আমি আর বাবা বাজারে গেলাম। বাজার থেকে ফেরার পথে পাড়ার এক কাকুর সাথে দেখা হলো। তিনিও বোধহয় বাজার করেই ফিরছিলেন। উনি দেখা হলে বরাবরই আমাদের সাথে হেসে হেসে কথা বলতেন। সেদিনও তার ব্যতিক্রম হলো না। বাবা আর ওই কাকু আগে আগে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলেন, পিছনে আমি। হঠাৎ শুনি
বাবা নিচু স্বরে প্রশ্ন করছেন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি অখিলেশ বাবু, ওই বাড়িটায় কোনো সমস্যা আছে নাকি? যেটা আমরা আছি সবাই ওই বাড়িটার কথা শুনলেই কেমন চমকে ওঠে। সেদিন তো পোস্ট অফিসেও একজন বলে ফেলেছিলেন আপনি আর বাড়ি পেলেন না মশাই, কিন্তু তারপর বাকিদের ইশারায় চুপ করে গেলেন। এ পাড়ায় একমাত্র আপনি আমাদের সাথে স্বাভাবিকভাবে কথা বলেন, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি। বউ বাচ্চা নিয়ে থাকি, বোঝেনি তো। কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন অখিলেশ কাকু। তারপর বললেন, বাড়িটাতে কোনো সমস্যা নেই, তাহলে আমি আপনাকে আগেই সাবধান করতাম। বাবা আরও প্রশ্ন করতে যাচ্ছিলেন, কিন্তু ইশারায় উনি আমাকে দেখাতেই বাবা চুপ করে গেলেন। আমি বুঝলাম আমার জন্য বাকি কথাটা তিনি শেষ করলেন না। অখিলেশ কাকু বাবার দুশ্চিন্তাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি নিশ্চিন্তে ফিরুন, বাড়িতে কোনো দোষ নেই। ছেলেদের বলবেন পুকুর পাড়টা নির্জন, পুকুরের জলও গভীর, ওদিকে যেন কোনোভাবেই না যায়। তবে তাও যদি কোনো অস্বাভাবিক কিছু কখনো দেখেন, আমাকে সাথে সাথেই অবশ্যই জানাবেন। তারপর বেশ কিছুদিন সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন আমি রাতে দাদার ঘরে ঢুকেই চমকে গেলাম। ওর ঘরের দুটো জানলাই হাট করে খোলা, তার মধ্যে একটা ওই উত্তরের জানলাটা। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি রে দাদা, তুই ওই জানলাটা খুলছিস কেন? হ্যাঁ, ওটা তো খোলা বারণ। এই গরমে আমার সেদ্ধ হয়ে মরার কোনো ইচ্ছে নেই, আর বাড়ির মালিক তো এখানে থাকেই না, তাই তিনি তো আর দেখতে আসছেন না। তারপর থেকে তাই শুরু করলো। দিনের বেলা বাবা মায়ের ভয়ে জানলা বন্ধ করে রাখলেও প্রতি রাতে ও জানলা খুলে দিত। আমি পাশের ঘর থেকে শব্দ পেতাম, সেই ঘরেই বাবা মায়ের সাথে শুতাম আমি। ওনারা সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে আচ্ছন্ন থাকলেও আমার অবচেতন মনের ভীতি আমাকে জাগিয়ে রাখত ওই অতি পরিচিত খুঁট শব্দটা শোনার জন্য। অখিলেশ কাকু সেদিন ও কথা বলার পর থেকে আমার উত্তর দিক সম্পর্কে কেন জানি না একটা তীব্র ভীতি তৈরি হয়ে গিয়েছিল। এরপর যত দিন গেল দাদাও যেন কেমন একটা হয়ে যেতে লাগলো। দিনের বেলাতে ও প্রায় ওই জানলা খুলে বসে থাকতো। মা বাবা বকলে ও শুনতো না, স্কুলে যেতে চাইতো না ঠিকঠাক, সারাদিন ওই জানলা দিয়ে পুকুরের দিকে তাকিয়ে থাকতো। আর কি দেখতো কে জানে। ওর ঘরে গেলেই কেমন যেন একটা জলো গন্ধ পেতাম আমি। ওর ঘরটাও যেন ক্রমশ স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছিল। মেঝেতে পা দিলেই কেমন একটা ভেজা ভেজা লাগতো। ওর কথাবার্তাও কেমন যেন অসংলগ্ন হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তার সাথেই চোখ দুটো ক্রমেই হয়ে উঠছিল টকটকে লাল। তারপরেই একদিন সেই ঘটনাটা ঘটল। একদিন সকালে দেখা গেল ও বাড়িতে নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ওকে কোথাও পাওয়া গেল না। বাবার যখন পাগলের মতো অবস্থা, মা যখন কেঁদে কেটে বাড়ি মাথায় করছে, তখন হঠাৎ বাড়ির গেটে দেখা যায় একটা ছায়া। তারপর দেখি ভিজে অবস্থায় দাদা বাড়িতে ঢুকছে। ওকে দেখে মা ব্যাকুল স্বরে প্রশ্ন করল, কি রে, তুই কোথায় ছিলিস এতক্ষণ? মা বাবা দাদাকে ফিরে পেয়ে এতটাই খুশি হয়েছিলেন যে এটা জিজ্ঞাসা করতে ভুলেই গেলেন যে কবে থেকে পুকুরে স্নান করা শুরু করলো। ও যখন আমার পাশ দিয়ে ঘরের দিকে গেল, আমি ওই জলো গন্ধের সাথে সাথে সেই প্রথম একটা উৎকট পচা মাছের গন্ধ পেয়েছিলাম। আমার নাড়ি ভুড়ি শুদ্ধ কেমন যেন পাক দিয়ে উঠেছিল সেই গন্ধে। আমাকে পার করে যাওয়ার সময় ও একটা হাসি দিয়ে গেল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল সেই হাসিতে। ওই হাসি যে এত রক্ত জল করা ভয়ঙ্কর হাসি, তা তোমায় কি বলবো। তারপর থেকে ওকে দেখলেই আমার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। যেই দাদা মাছ পছন্দ করতো না কোনোদিন, সে বাড়িতে মাছ রান্না হলেই গোগ্রাসে খেতে শুরু করত। সারাদিন চুপচাপ ঘরের মধ্যে পড়ে থাকতো, ঘর অন্ধকার করে। হঠাৎ একদিন রাতের বেলা আমার একটা ভয়াবহ অভিজ্ঞতা হলো। সেদিন খুব গরম পড়েছে।
ছটফট করতে করতে আমার কিছুতেই ঘুম আসছিল না। এদিকে মা বাবা পাশে ঘুমে অচেতন। হঠাৎ আমার মনে হলো একটা ছপ ছপ জলের আওয়াজ ওই পুকুরের দিক থেকে আসছে। কি যেন একটা অদম্য কৌতূহল আমাকে পেয়ে বসলো। এক অপ্রতিরোধ্য টানে আমি এগিয়ে গেলাম দাদার ঘরের দিকে। ওর ঘরের জানলা দিয়ে পুকুরটা দেখা যায়। ওর ঘরে গিয়ে দেখি ঘরটা ফাঁকা, দাদা নেই। এত রাতে ও কোথায় যেতে পারে সেটা ভেবেই আমি চমকে উঠলাম। তারপর আবার সেই ছপ ছপ আওয়াজ, জলের মধ্যে কেউ যেন সাঁতার কাটছে। পায়ে পায়ে সেই জানলার দিকে আমি এগিয়ে গেলাম। বাইরে পূর্ণিমার চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি দেখলাম পুকুরের জল কেটে কেউ একটা পাড়ে উঠে আসছে। পাড়ে ওঠার পরেও সে সরীসৃপের মতো ভঙ্গিতেই বুকে হেঁটে এগিয়ে আসতে লাগলো। অবয়বটার মুখে একটা জ্যান্ত মাছ, সেটা ছটফট করছে। তারপর পাড়ে উবু হয়ে বসে সে সেই কাঁচা মাছটিকে কামড়ে কামড়ে পরম তৃপ্তি সহকারে খাওয়া শুরু করলো। মাছ খেতে খেতে রক্ত আর আঁশ মাখা মুখে সে একবার মাথা তুলতেই আমার মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। আমি পিছিয়ে এলাম। এ যে দাদা! ওর চোখের মণি দুটো টকটকে লাল, গায়ের রং কেমন যেন জলজ শ্যাওলার মতো সবজে, আর দাঁতগুলো অস্বাভাবিক তীক্ষ্ণ। আমি বুঝলাম ও যেই হোক, মাছ খাওয়া শেষ করে ও হয়তো তখনই ঘরে ফিরবে। আমি চরম আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়লাম। দরজার কাছে যেতেই টপ টপ করে একটা আওয়াজ শুনতে পেলাম। দরজার আড়াল থেকে উঁকি মেরে দেখি একটা নিকষ কালো অন্ধকার উত্তরের জানলার বাইরে জমাট বেঁধেছে। তার দুটো রক্তলাল চোখ যেন থক থক করে জ্বলছে। তারপরেই আচমকা সেই জমাট বাঁধা অন্ধকার কালো জলে রূপান্তরিত হয়ে গেল, আর জানলার গড়াদের ফাঁক দিয়ে গড়িয়ে ঘরের ভিতর পড়তে লাগলো টপ টপ করে। আর ঘর ভরে উঠল পচা মাছের গন্ধে। জানলার নিচটা কালো জলে ভরে যেতে লাগলো। তারপর সেই কালো কুচকুচে তরল জমাট বেঁধে তৈরি হয়ে একটা মানুষের অবয়ব ধীরে ধীরে সোজা হয়ে উঠে দাঁড়াতে লাগলো। সেটা সম্পূর্ণভাবে দাদার রূপ নেওয়ার আগেই আচমকা দরজার দিকে মুখ ঘুরিয়ে নাক উঁচু করে কিসের যেন গন্ধ শোকার চেষ্টা করতে লাগলো। আমি তীব্র আতঙ্কে পড়িমড়ি করে ছুটে এসে বাবা মার মাঝখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম ঘরের ভিতর শ্যাওলা আর পচা মাছের গন্ধ ক্রমশ তীব্র হয়ে উঠছে, আর তার সাথে এই ঘরটা যেন ক্রমশ স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। আমি ঠক ঠক করে কাঁপছিলাম। মা বাবা তখনও কিছু টের পায়নি। হঠাৎ আমি অনুভব করলাম আমার পায়ের দিকে একটা অবয়ব এসে দাঁড়িয়েছে, আর সেটা এক দৃষ্টে আমাদেরকেই পর্যবেক্ষণ করছে। মা বাবাকে ডাকবো সেটুকু সাহস পর্যন্ত আমার মধ্যে অবশিষ্ট ছিল না। এদিকে পচা গন্ধে দম যেন ক্রমশ বন্ধ হয়ে আসছিল। ওভাবে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ মা নড়ে ওঠাতে ওই অবয়বটা আর একবার সেদিকে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তারপর বাকি রাতটুকু আর ঘুম এলো না। সকালের দিকে মনে হয় একটু চোখ লেগে গিয়েছিল। হঠাৎ মায়ের বকাবকির শব্দে আমার ঘুম ভাঙল। কাদা মাখা পায়ে ঘরে ঢোকার জন্য মা আমায় বকছিলেন। এসব কি? এইভাবে কাদা পায়ে কেউ বাড়িতে ঢোকে? বুঝলাম আগের দিন রাত্রে আমি তাহলে স্বপ্ন দেখিনি, সবটাই সত্যি ছিল। তারপর দুদিন কেটে গেল, কিন্তু ওই দিনের কথা আমি মা বাবাকে আর বলতে পারিনি। কি করে বা বিশ্বাস করাতাম ওনাদের? আমি যে নিজেই তখনও পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারিনি। দাদা ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিল।
মা ঘরেই ওকে খাবার দিয়ে আসতো। মা আর বাবা দাদাকে নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল। তার মধ্যেই আরো একটা ঘটনা ঘটল। বাড়ি থেকে কাঁচা মাছ চুরি হয়ে যাচ্ছে বলে মা প্রায় দিনই অভিযোগ করছিল, কিন্তু বাড়িতে তো কোনো বিড়াল আসে না, তাই কে চুরি করছে তার কোনো হদিশও পাওয়া যাচ্ছিল না। একদিন রাত্রে আমার হঠাৎ ঘুম ভেঙে গেল প্রচণ্ড জল পিপাসায়। ঘুম থেকে উঠে দেখলাম বোতলে 1 ফোঁটা জল নেই। মা ঘুমাচ্ছে অকাতরে আর বাবা খাটে নেই। বোতল নিয়ে জল ভরতে গেলাম রান্নাঘরের দিকে। হঠাৎ দেখলাম কোথা থেকে যেন একটা আলো আসছে। আমি পায়ে পায়ে এগিয়ে গিয়ে দেখলাম ফ্রিজের দরজাটা হাট করে খোলা, আর ফ্রিজের সামনে বসে ফ্রিজ থেকে সদ্য বার করা কাঁচা মাছগুলোকে কচমচ করে পরিতৃপ্তি সহকারে চিবাচ্ছে দাদা, বা দাদার রূপধারী সেই প্রচণ্ড বিভীষিকা। প্রচণ্ড ভয়ে আমি আর্তনাদ করতে যেতেই আচমকা একটা হাত আমার মুখ চেপে ধরল। তাকিয়ে দেখি বাবা। হয়তো রান্নাঘরে কোনো শব্দ পেয়ে তিনি দেখতে এসেছিলেন। তার ষষ্ঠ ইন্দ্রিয় হয়তো জানান দিয়েছিল ওটা আর যাই হোক তার ছেলে হতে পারে না। আমাকে চেপে ধরে দেয়ালের সাথে সেঁটে রইলেন বাবা। ওই মূর্তিমান আতঙ্ক তার খাওয়া শেষ করে রান্নাঘরের জানলা খুলে গ্রিলের ফাঁক দিয়ে তার অদ্ভুত শরীরটাকে বিকিয়ে চড়িয়ে বেরিয়ে গেল। একটু বাদেই পুকুর থেকে আমরা জলের ছপ ছপ শব্দ পেলাম। এটা তার সাঁতার কাটার শব্দ। বাবা যেন এতটা সময় নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলেন। তারপর আমায় দ্রুত বেগে তুলে নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। তার সাথে একটা চেয়ার এনে দরজার সামনে লাগিয়ে রাখলেন। তবে তাতে আদৌ ওই মূর্তিমান ভয়ঙ্করকে আটকানো যাবে কি না সে নিয়ে যে বাবাও সন্দিহান, তা ওনার চেহারা দেখেই বুঝতে পারছিলাম। এর মধ্যেই আওয়াজে মায়ের ঘুম ভেঙে গিয়েছে। বাবা মাকে নিচু স্বরে সংক্ষেপে সবকিছু বলতেই মাও যেন আতঙ্কে মুখ হয়ে গেলেন। তীব্র আতঙ্কে ঠায় বসে থেকে সেই রাতটা আমাদের 3 জনের কোনোভাবে কেটে গেল। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা যেন একটু মনের জোর ফিরে পেলাম। মাও এতক্ষণ অনেক কষ্ট চেপেছিলেন, হঠাৎই ফুঁপিয়ে উঠলেন। অখিলেশবাবু বলেছিলেন কখনো কোনো সমস্যা হলে ওনার সাথে যোগাযোগ করতে। যাই যাই গিয়ে দেখি যদি কিছু হয়। যা পারবে করো, কিন্তু আমার ছেলেকে আমার কাছে সুস্থ করে ফিরিয়ে দাও। সকালবেলা বাবা সন্তর্পণে দাদার ঘরের দরজা খুলে ইশারায় জানালেন ও ফিরে এসেছে। দিনের বেলাও ঘর থেকে বেরোতো না বিশেষত, তাও সাবধানতার জন্য বাবা ওর ঘর বাইরে থেকে তালা মেরে দিলেন। যদিও আমরা সবাই খুব ভালো মতোই বুঝতে পেরেছিলাম ওই তালা দিয়ে ওকে আটকানো কোনোভাবেই সম্ভব নয়। তারপর আমরা 3 জনেই রওনা হলাম অখিলেশ কাকুর বাড়ির উদ্দেশ্যে। ততক্ষণে আমিও আমার আগের দিনের দেখা ঘটনাগুলো মা বাবাকে জানিয়ে দিয়েছি। শুনে তারা দুজনেই আরো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। অখিলেশ কাকু বাড়িতে আমরা 3 জন 7 সকালে চরম উদ্ভ্রান্তের মতো গিয়ে উপস্থিত হওয়ায় আমাদের দেখে একটু অবাক হলেন। সবাইকে বসিয়ে কাকিমাকে বললেন জলখাবারের ব্যবস্থা করতে। বাবা মা আপত্তি করলেও সেটা শুনলেন না। কিছুক্ষণ পরেই মা বাবার জন্য দুধ চা আর আমার জন্য গরম গরম দুধ এলো, আর তার সাথে বিস্কুট আর মুড়ি। অখিলেশ কাকু বললেন, আমারও চা খাওয়া হয়নি, খেয়ে নিয়ে কথা হবে। কারণ আপনাদের সকলের চেহারা দেখেই বুঝতে পারছি যে আপনারা না সারা রাত ঘুমিয়েছেন আর না সকালে কিছু খেয়েছেন। চা খাওয়ার পর বাবা ওনাকে আগের রাতে দেখা সবকিছু ঘটনা বললেন, আর তার সাথেই আগের দিন আমার দেখা ঘটনাগুলোও জানালেন। সব শুনে ওনার মুখ গম্ভীর হয়ে গেল।
ভুলটা আমারই। আমার হয়তো আগেই আপনাদের সাবধান করে দেওয়া উচিত ছিল। আসলে আমি ভেবেছিলাম বাড়িটায় তো কোনো সমস্যা নেই, কিন্তু ও যে ছলে বলে কৌশলে নিজের কাছে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তা আমার বোঝা উচিত ছিল। টানার চেষ্টা করবে? কার কথা বলছেন? আর আপনি তো বলেছিলেন বাড়িটা ঠিকই আছে। ঠিকই বলেছিলাম, বাড়িটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা ওই পাশের পুকুরটা নিয়ে। সেদিন প্রচ্ছন্নভাবে তাই আমি সেই বিষয় নিয়ে সাবধান করেছিলাম আপনাকে। যেটা আমি বুঝতে ভুল করেছিলাম যে ওর মতো ধূর্ত এবং ক্রূর এক অপশক্তি এত সহজে আপনাদের ছেড়ে দেবে না। আপনি জিজ্ঞেস করেছিলেন না যে এই পাড়ার সবাই ওই বাড়িটাকে এড়িয়ে যায় কেন? ওই পুকুরটার জন্য। এখানকার সবাই মনে করে ওই পুকুর অভিশপ্ত, আর ওই পুকুরে এক ভয়ঙ্কর অপশক্তি বাস করে, বাঘ। বাঘ? অসমীয়া লোক কাহিনীতে এই জলদানব বা জলজ প্রেতাত্মা বাঘের উল্লেখ পাওয়া যায়। সেখানকার আদিবাসী উপজাতির মানুষদের অনেক কাহিনী রয়েছে এদের নিয়ে। অহমিয়া শব্দ বাখর থেকে বাঘ শব্দটি এসেছে, যার অর্থ অশুভ আত্মা বা দানব। মাছের প্রতি এর অতৃপ্ত ক্ষুধা। এরা নির্জন এলাকায় পুকুর বা জলাশয়ে বাস করে, আর কোনো মানুষ সেখানে এলে সে হতভাগ্য শিকারীটিকে বাঘ ওই জলাশয়ে ডুবিয়ে মেরে সেখানেই তার মৃতদেহ পুঁতে রাখে। আর তারপর সেই শিকারের রূপ নিয়ে তার পরিবারের সাথে বসবাস শুরু করে এবং সুযোগ বুঝে তাদেরও হত্যা করে। অসহায় পরিবারটি বুঝতেও পারে না তাদের সাথে বসবাসকারী তাদের প্রিয়জন নয়, বরং তার রূপ ধারণকারী এক ভয়ঙ্কর পিশাচ। আসামের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বাঘ হলো মূর্তিমান আতঙ্ক। এই বাড়িটা যিনি বানিয়েছিলেন তার স্ত্রী ছিল অহমিয়া। একবার তিনি বাপের বাড়ি থেকে আসার পরই তার স্বামীর কেমন সন্দেহ হয়। ওনার স্ত্রীর আচার আচরণ কেমন যেন পাল্টে যাচ্ছিল দিন দিন। শেষে পরিবারের একের পর এক সদস্য যখন নিরুদ্দেশ হওয়া শুরু করে এবং শেষে যখন ওনার একমাত্র মেয়েও নিখোঁজ হয়, তখন তিনি অনুসন্ধান করতে গিয়ে জানতে পারেন যে খুব সম্ভবত যে আসাম থেকে ফিরেছে সে তার স্ত্রী নয়, সেখানকারই রূপ পরিবর্তনকারী ভয়ঙ্কর অপশক্তি বাঘ। ওনার হতভাগ্য স্ত্রীর মৃতদেহ হয়তো সেখানকারই কোনো জলাশয়ে প্রথিত রয়ে গেছে। তারপর তিনি তার স্ত্রীর রূপ ধারণকারী সেই বিভীষিকাকে হত্যা করে তার পরিবারের বদলা নিতে চান, কিন্তু ওর ধূর্ততার কাছে তার পরাজয় ঘটে। সেই অপশক্তি তাকে হত্যা করে। ইতিমধ্যে পাড়ার লোকজন জানতে পেরে লাঠি, বল্লভ, মশাল ইত্যাদি নিয়ে ওই বাড়ি ঘিরে ধরে। অত লোকজন এবং আগুন দেখে ওই জলপিশাচ তখন পাশের পুকুরে নেমে আশ্রয় নেয়। তারপর থেকে ওই বাড়ি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। পরে লোকজন এলেও তারা 2-3 দিনের বেশি থাকেনি। এ পাড়ার লোকজন এখনো বিশ্বাস করে ও ওই পুকুরেই রয়ে গিয়েছে এখনো। ওর না আছে মুক্তি, না আছে ধ্বংস। তাই সবাই এড়িয়ে চলে জায়গাটা। তাহলে তাহলে এখন আমার বড় ছেলে, ওর কি হবে এখন? ওকে কি বাঁচানোর কোনো উপায় নেই? দুঃখিত বৌদি, আপনাদের বড় ছেলে খুব সম্ভবত আর বেঁচে নেই। না! আর্তনাদ করে জ্ঞান হারালেন মা। তারপর আমরা ফিরে এসেছিলাম বাড়িতে। মা অখিলেশ কাকুর মুখে ওই কথাটা শোনার পরেই কান্নাকাটি করে আরো অসুস্থ হয়ে পড়েছিলেন। তার সামনে আর কোনো কিছু আলোচনা করা সম্ভব ছিল না। তবে বেরোনোর আগের মুহূর্তে অখিলেশ কাকু বাবাকে ভিতরে ডেকে কি সব যেন বললেন। 10 মিনিট পর বাবা যখন বাইরে বেরোলেন, ওনার মুখ অসম্ভব গম্ভীর, অস্বাভাবিক রকমের গম্ভীর।
মা অখিলেশ কাকুর কথা শোনার পর কেমন যেন একটা হয়ে গিয়েছিল। আসার সময় পুরো রাস্তাতে বলতে বলতে এলেন, উনি বললেই হলো নাকি যে ওটা আমার ছেলে নয়? যা খুশি বলে দিলেই হলো আমার ছেলেকে নিয়ে। ছেলেটার শরীর খারাপ, তাই অমন করছে হয়তো। আবার কদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, দেখো তুমি। বাবা সেই কথার কোনো উত্তর দিলেন না। হয়তো আমার মতো উনিও ভাবছিলেন সেদিন রান্নাঘরে দেখা সেই বিভীষিকার কথা। না চেহারা, না আচরণ, কোনো কিছুতেই কোনো মানুষ সুলভ ভাব ছিল না। বাড়িতে আসার পরেও এক নাগারে মা বলেই যাচ্ছিলেন, ওই পাগল ভদ্রলোকের বাড়িতে গিয়ে শুধু শুধু এতটা সময় নষ্ট করা হলো। ওখানে যাওয়ায় বড় ছেলের খাওয়া দাওয়ার কত দেরি হয়ে গেল বলো তো। সকাল থেকেও না খেয়ে আছে, আর কেনই বা শুধু শুধু ওকে তালা বন্ধ করে রেখেছো? আমি আর চোখে বাবাকে দেখলাম। মায়ের কোনো কথা বাবার কানে ঢুকছে বলে মনে হচ্ছিল না। উনি এক মনে কি যেন ভাবছিলেন। শুধু মা যখন তালা খুলে দিতে যাচ্ছিলেন তখন বাবা বললেন, তালা আমি খুলে দিচ্ছি, তুমি ওর খাওয়ার ব্যবস্থা করো। সেই শুনে মা খুশি হয়ে রান্নাঘরের দিকে ছুটে গেলেন। কিছুক্ষণ বাদেই রান্নাঘর থেকে মাছ ভাজার গন্ধ ভেসে এলো। বুঝলাম ফ্রিজের অবশিষ্ট কাঁচা মাছগুলো দাদার জন্য ভাজা হচ্ছে। মা মাছ ভেজে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে এলেন। বাবা মায়ের হাত থেকে প্লেটটা নিয়ে আমাদের ঘরের বাইরে দাঁড়াতে বলে তালা খুলে ভিতরে ঢুকলেন। বাবার কণ্ঠস্বরে সেদিন এমন কিছু ছিল যে মা তর্ক করার কোনো সাহস পেল না। তারপর দেখলাম বাবা অবাক চোখে ঘরের এদিক ওদিকে কি যেন একটা খুঁজছেন। একটু বাদেই বুঝলাম বাবার অবাক হওয়ার কারণ। বাইরে থেকে দেখা যাচ্ছে যে খাটে দাদা নেই। শুধু খাটে কেন, ঘরেও নেই দাদা। বাবা হতাশ হয়ে ঘুরে চলে আসছিলেন। হঠাৎ খাটের তলা থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। তারপর দেখি চরম আতঙ্কে বাবার চোখ দুটো ক্রমশ বিস্ফারিত হয়ে উঠতে লাগলো। তারপর যা ঘটলো, আমার ঘাড়ের রোমগুলো একেবারে দাঁড়িয়ে গেল। দেখলাম খাটের তলা থেকে সরীসৃপের ভঙ্গিতে বুকে হেঁটে বেরোচ্ছে দাদা। ওর রক্ত লাল চোখ দুটো লোভে লক লক করছে, মুখ দিয়ে টপ টপ করে ঝরে পড়ছে লালা। বাবা কাঁপা কাঁপা হাতে ওর সামনে মাছের প্লেটটা নামিয়ে দেওয়ার পরে ও হুমড়ি খেয়ে পড়ার জান্তব ভঙ্গিতে গোগ্রাসে সেই কাঁটা সহ মাছগুলো খেতে শুরু করলো। আমি আর মা সেই মাছ খাওয়া দেখতে এতই ব্যস্ত ছিলাম যে কখন বাবা ওর ঘাড়ের মধ্যে কি একটা বিধিয়ে দিলেন আমরা কেউই কিছু বুঝতে পারিনি। যখন একটা বিভৎস আর্তনাদ করে ও যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খাওয়া শুরু করলো, তখন আমরা ব্যাপারটা বুঝলাম। মা ছুটে গেলেন ভিতরে। হে কি করলে তুমি ওর সাথে? কি করলে তুমি? এদিকে তখন দাদার শরীরটা কেমন যেন বেঁকে চুড়ে যেতে শুরু করেছে। তারপরে আচমকা সমস্ত ঘর জুড়ে যেন একটা ঝড় উঠল। সেই ঝড়ে দাঁড়িয়ে থাকা যায় না, ঝড়ের সামনের দিকে তাকিয়েও কিছু দেখা যায় না। তারপরেই একটা কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে সেই ঝড়ের সাথে ঘরের জানলা দিয়ে ওই পুকুরের জলের উপর ঢেউ তুলে গাছপালা ভরা জঙ্গলের দিকে ছুটে চলে গেল। সারা ঘরে দাদার কোনো চিহ্ন রইল না। তারপরের দিন ওই পুকুরের অগভীর অংশের জলকাদার ভিতর থেকে দাদার পচা গলা মৃতদেহটা উদ্ধার করা হয়েছিল। বাবা কয়েকদিনের মধ্যেই ট্রান্সফার নিয়ে সেখান থেকে চলে আসেন। তবে এই ঘটনার পর থেকে মা কখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। রেগুলার অ্যান্টিডিপ্রেসেন্ট চলতো, তাও মাঝে মাঝে বিকার উঠত ওনার। উনি নাকি তখন দাদাকে দেখতে পেতেন। তারপর কয়েক বছরের মধ্যেই তো আমাদের ছেড়ে চলে গেলেন তিনি। বাবাই আমাকে বড় করেছেন। পরে বড় হয়ে আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, কি বিধিয়েছিলে সেদিন বাবা? অখিলেশবাবু আমাকে ডেকে সেদিন বলেছিলেন, ওই লোকটি চাইলেও বাঘকে মারতে পারেনি, কারণ মানুষের দুর্বলতা খুঁজে বের করে
তাই নিয়ে খেলা ওর স্বভাব। ওই লোকটি সেদিন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে খুঁজে পায়নি, বরং নিরুদ্দেশ মেয়েকে খুঁজে পায়। সে জানত বাঘ রূপ পরিবর্তন করে ওর সাথে ছল করছে, কিন্তু তাও সে দুর্বল হয়ে পড়ে। তার একমাত্র মেয়েকে সে বড় ভালোবাসত। এখানে আপনাদের ছেলের রূপও নিয়েছে এই একই উদ্দেশ্যে, বাবা মায়ের দুর্বলতার সুযোগ নেওয়া। মনে রাখবেন, আপনিও যদি একই ভুল করেন আপনার পরিবারও শেষ হয়ে যাবে। বাঘ মাছ ধরা জাল ও বড়শিকে বড় ভয় পায়। আপনি যদি মনকে শক্ত করতে পারেন আর ওকে শেষ করতে চান, তাহলে মাছ ধরার বড়শির একটা লোহার হুক আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ওটা সোজা ওর ঘাড়ে বিধিয়ে দেবেন। ওই ঘটনার পর থেকে আমি পুরোপুরি ট্রমাটাইজড হয়ে পড়ি। বড় বা কোনো গভীর জলাশয় দেখলেই আমার মনে একটা তীব্র আতঙ্ক চেপে বসত, যে ওই জলের ভিতর না জানি কোন একটা আতঙ্ক লুকিয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে আমার থেরাপিও চলেছে। ভেবেছিলাম অনেকটাই হয়তো স্বাভাবিক হয়ে গিয়েছি, কিন্তু তোমার সাথে ঘুরতে এসে বুঝতে পারলাম যে সেটা নয়। আমার জীবনে যা ঘটেছিল তোমাকে সবটুকুই খুলে বললাম। এখন বিশ্বাস করা বা অবিশ্বাস করা সবটাই তোমার ব্যাপার। তুমি শুনলে হয়তো হাসাহাসি করবে, এই ভয়ে আমি এতদিন তোমাকে কিছু বলিনি। এতক্ষণ ধরে এক নাগারে বলে অবশেষে চুপ করল সায়ন্তন। একটু চুপ করে থেকে উঠে দাঁড়ালো অভিলাষা। তারপর সায়ন্তনের কাছে গিয়ে তার হাতের মুঠোয় নিজের হাতটা গলিয়ে দিল আর পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ নিজের জীবনের এত বড় ঘটনাটা আমার সাথে শেয়ার করার জন্য। তবে এরপর থেকে যদি কখনো কোনো বিষয়ে তুমি অস্বস্তি বোধ করো, তাহলে শুধুমাত্র আমার খুশির চিন্তা করে সেই কাজটা আর কখনো করতে যেও না। দাম্পত্য জীবন কিন্তু পরস্পরের স্বাচ্ছন্দ্য, পরস্পরের খুশিতেই সুখী হয়ে ওঠে। একে অপরকে ভালো রাখতে পারাই হলো এই সম্পর্কের সফলতা। এখন থেকে এটা তোমার জীবন বা আমার জীবন নয়, এটা আমাদের জীবন। আর এই আমাদের জীবনে আমি তোমাকে তোমার এই ভয় থেকে কাটিয়ে ওঠার পূর্ণ চেষ্টা চালাবো। তোমার যা ক্ষতি হয়ে গিয়েছে সেটা অপূরণীয়। তোমার দাদাকে আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু কোনো কিছু হারানোর ভয়ে প্রতি মুহূর্তে আতঙ্কে থেকে নিজের জীবনের ভালো মুহূর্তগুলোকে হারিয়ে ফেলাও কিন্তু কম ক্ষতি নয়। জল যেমন ভয়ঙ্কর, আবার জলেরই অপর নাম জীবন। তোমার জীবনের ওই যন্ত্রণাদায়ক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে আজ থেকে আমরা নতুনভাবে নতুন আনন্দ নিয়ে বাঁচার চেষ্টা করব। কাল ভোরে আমরা দূর থেকেই সমুদ্রের তীরের সূর্যোদয় দেখব, নতুন দিনের এবং নতুন জীবনের সূচনা করব। এখনো যে আমাদের পরস্পরের সাথে অনেক মধুর স্মৃতি তৈরি বাকি আছে, তাই না? সায়ন্তন অভিলাষার হাতটা আরো একটু শক্ত করে চেপে ধরল। নতুন জীবনের রঙিন স্বপ্ন তাদের দুজনেরই চোখে। শুনছিলেন ইশিকা দাস চৌধুরীর কলমে জলজ, গল্প পাঠ আমি রক্তিম। অন্যান্য চরিত্রে অভিষেক, সৌমিলি, দেবস্মিতা, ইভান এবং আমি রক্তিম। আবহ ফিনিক্স। প্রচ্ছদ শুভদীপ ব্যানার্জি। স্ক্রিপ্টিং অনিন্দিতা। পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমরা খুব তাড়াতাড়ি ফিরব নতুন কোনো উপস্থাপনা নিয়ে। ততদিন
সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আর এভাবেই আমাদের সাথে থাকবেন। শুভরাত্রি।